ধূপগুড়ির ধর্ষণের ঘটনার দিকে নজর রাখবো, কারণ 21-এ ফাঁকা বাড়িতে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ছিল এবং ধূপগুড়ির নাবালিকা ধর্ষণে যাবজ্জীবন সাজা ঘোষণা জলপাইগুড়ি পক্সো আদালতের তরফ থেকে। এছাড়া আর কি কি ঘোষণা করা হয়েছে আদালতের তরফ থেকে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে শান্তনু, সরাসরি নজর রাখার চেষ্টা করব। শান্তনু, কি কি জানানো হলো আদালতের তরফ থেকে? যাবজ্জীবন সাজা তো রয়েছে, তার পাশাপাশি দেখো, মূলত এই ঘটনাকে কিন্তু বিচারক একটা অমানবিক ঘটনা বলেই উল্লেখ করেছেন। কারণ যে ঘটনাটা ঘটেছিল এবং যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল সে কিন্তু, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু একসময় দাদু বলে সম্বোধন করতেন এবং তার দ্বারাই কিন্তু সে ধর্ষিত হয়েছিলেন তার বাড়িতেই। সেই সময় ফাঁকা বাড়িতেই ছিলেন সেই ছাত্রী। সেই সুযোগকে কাজে লাগিয়েই কিন্তু সেই প্রতিবেশী পৌর কিন্তু এই ঘটনা ঘটায় এবং সেই ঘটনার পর কিন্তু সে হাতে নাতেও ধরা পড়ে গিয়েছিল এবং এই ঘটনার নিয়ে কিন্তু গত 3 বছর ধরে কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল এবং আজকে কিন্তু 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরেই কিন্তু বিচারক তার রায় শোনান এবং রায়ে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের কথা উল্লেখ করেছেন এবং একই সঙ্গে বলেছেন 2 বছর অতিরিক্ত কারাদণ্ড হতে পারে যদি 50,000 টাকা জরিমানা সে আদালতে জমা না করে। পাশাপাশি তিনি এও বলেছেন যে ছাত্রী নিগৃহীত হয়েছিলেন, যে নাবালিকা এই নিগ্রহের শিকার হয়েছিলেন, তাকে কিন্তু 4 লক্ষ টাকা তার পড়াশোনার খরচ বাবদ তার পরিবারকে দেওয়ার কথা লিগ্যাল এইড ফোরামকে নির্দেশ দিয়েছেন বিচারক। এবং বিচারক এইটা কথাটা উল্লেখ করেছেন অত্যন্ত একটা অমানবিক ঘটনা, যে ঘটনা নাবালিকার সাথে ঘটেছে। কখনো এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত নয়, কারণ ফাঁকা বাড়িতে ছাত্রী সেই নাবালিকা ছিল এবং সেই সুযোগকেই কিন্তু প্রতিবেশী পৌর কাজে লাগিয়েছিল। সম্পর্কে সুযোগ নিয়ে কিন্তু তার সাথে এই অমানবিক আচরণ করা হয় এবং এই ঘটনার পর হাতে নাতেও ধরা পড়ে যায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপর থেকে কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল এবং বলা যেতে পারে 3 বছরের মাথায় কিন্তু বিচার প্রক্রিয়া শেষ করেই কিন্তু আজকে তার রায় শোনালেন পক্সো আদালতের বিচারক এবং রায়ে কিন্তু যাবজ্জীবন সাজা ঘোষণা। বেশ শান্তনু, একেবারে 21-এর ঘটনা, যাবজ্জীবন সাজা, তার পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। আদালতের বিচারক ধূপগুড়ির একটি কেসে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস জেল এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছে। ঘটনাটা হচ্ছে 29/11/2021 তারিখের ঘটনা। অভিযোগ হয়েছিল ওদিন এবং যথাসময়ে এই মামলার চার্জশিট হয় এবং পক্সো 6 ধারায় এই মামলায় আসামিকে চার্জ গঠন করা হয়। তারপর টোটাল 11 জন সাক্ষী এই কেসে টোটাল সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সাওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই রায় ঘোষণা করেছে। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। প্রধান শিক্ষককে হুমকি দিয়ে ঘুষ, প্রধান শিক্ষককে হুমকি দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ এই স্কুল বহরমপুর স্কুলের বিরুদ্ধে। এই প্রধান শিক্ষক ঠিক কি অভিযোগ আনছেন? কারণ বহরমপুর স্কুল পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ আগে সেটা শোনাই। আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারকাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন, দেখে আমার ফোনটা কেড়ে নেয়। তখন ফোনের পাসওয়ার্ড চান, আমি দিই না। তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কী কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন। আমি না করলে ম্যাডাম আমার নামে শ্লীলতাহানির কেস দেওয়ার ভয় দেখান। ভয়ঙ্কর অভিযোগ। বহরমপুরের স্কুল পরিদর্শকের বিরুদ্ধে চাকরিতে সমস্যার চাপ দিয়ে 30,000 টাকা ঘুষই শুধু নয়, নানা অভিযোগ আনছেন। আর একটা অডিও ভাইরাল হয়েছে। কি রয়েছে সেই ভাইরাল অডিওতে শোনাই। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম ম্যাডাম, ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মুহূর্তে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। ঠিক আছে ম্যাডাম। ইমদাদুলকেও বলে দিও, ছুটি কারোরই স্যাংশন নেই। ওরা যে সমস্ত ছুটি করেছিল, না আমি পুলিশ কেসে আমি হাত দিব, না আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পে ব্যাক করতে হবে। ম্যাডাম, যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন?
শুধু এটুকুই অভিযোগ নয়, আরো 2 স্কুল শিক্ষকের কাছে ঘুষের চাওয়ার অভিযোগও রয়েছে। ডিআই এর কাছে অভিযোগ দায়ের হয়, ডিআই বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছে। এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখব, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি। অ্যাজ এ ডিআই রয়েছি, আমাদের কাউন্সিল, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, কাউন্সিল রয়েছে, আমরা আধিকারিকরা, শিক্ষা আধিকারিক রয়েছে, এখানে ভয়ের কিছু নেই। আমরা একটা পড়াশোনার সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছি, এখানে কোনো কিছু ভয়ের কিছু নেই। এখানে আমরা যেটা রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আর এবার নজর ডেবরার ঘটনায়। এই যে তৃণমূল নেতাকে শোকজ করা হয়েছে কেন জানেন? কারণ এই ভিডিও যে ভাইরাল হয়েছে, এই ভাইরাল ভিডিও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় বাম বিজেপির তরফ থেকে, যেখানে দেখা যায় তৃণমূল নেতা টাকা নিচ্ছে, টাকা গুনছে, এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরই জবাব চায় দল। ঘুষ নেওয়া হয়েছে কিনা, ঠিক কি ঘটেছে, শোকজ করা হয়েছে ডেবরায় তৃণমূল নেতাকে। তৃণমূল অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধেই এই অভিযোগ। ভিডিও নিয়ে জবাব চায় দল। রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি তিনি বলছেন যে তিনি দলকে জবাব দিয়েছেন, কিন্তু ঘুষ নেওয়ার যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করছেন নেতা। ব্লক সভাপতি জানতে চেয়েছে, আমি তার যথাযথ উত্তরও দিয়েছি। যে ডিউ টাইম ছিল 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, আমি 3 দিনের মধ্যে উত্তর পৌঁছে দিয়েছি। 3টি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, গাছের ওই এইগুলো খাঁচিগুলা কিনতে এসছে। গ্রাম পঞ্চায়েত বলছে ঠিক আছে তোমরাও তো নিয়ে গিয়ে ব্যবসা পাতি করো, তাহলে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য কিছু পয়সা তোমাদেরকে দিতে হবে। তখন ওরা একটা অঙ্ক বলে, সেই জায়গায় আমিও একটু বার্গেনিং করে ওদেরকে বলি যে ঠিক আছে তোমরা একটু পয়সা করি দিয়ে, তখন 10,000 টাকায় এটা ফয়সালা হয়। ওরা একটি ছেলে মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে, কাকু টাকাটা তাহলে স্যারকে আপনি দিন। সিপিএম এর মততেই হতে পারে, এবং সিপিএম একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে, স্বচ্ছ ভাবমূর্তির বিরুদ্ধে একটা কালিমা লেপন করবার জন্য এটা করে গেল। ফিরলাম ব্রেকের পর। চলুন এই বুলেটিনে এবার একটা ছবি দেখাই আপনাদের। আগে ছবিটা দেখুন। দেখুন কচিকাচারা বসে রয়েছে, রান্না হচ্ছে, একদিকে খাবার দেওয়া হচ্ছে, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই যে বনভোজন হচ্ছে, পিকনিক হচ্ছে, কিন্তু না, ভাবতেও পারবেন না, এখানে আইসিডিএস কেন্দ্র চলছে। হ্যাঁ, খোলা আকাশের নিচে এটাই আইসিডিএস কেন্দ্র। এরকমই অবস্থা, অঙ্গনবাড়ি কেন্দ্র চলছে, কিন্তু সেখানে ঘর নেই। না, সমস্যাটা 1-2 বছর ধরে নয়, সমস্যাটা 15টা বছর ধরে। পুকুর পাড়ে ত্রিপল বিছিয়ে পড়াশোনা চলছে, কিন্তু কেন এরকম অবস্থা? 15 বছরেও কেন সুরাহা হলো না সেগুলো তো জানবো, কিন্তু অভিভাবকরা তারা তো রীতিমতো চিন্তায় থাকেন বই কি। বাসবনের পাশে সেখানে শিশুদের জন্য রান্না বান্না চলছে, অস্বাস্থ্যকর পরিবেশ। অভিভাবকরা কি বলছেন আগে সেটা শোনাই। এখানে বসতে পারি না বাচ্চারা, কাদা পানি হলে আর হলে বৃষ্টি হলে তিরপল খেটিয়ে বসতে হয়, রান্না ছাতা মাথায় দিয়ে হয়। তো এখানে সেন্টারের প্রয়োজন প্রচুর, তো সেন্টার হচ্ছে না। খোলা আকাশের নিচে এর মধ্যেই চলছে এইভাবে। একজন এখানে একটু জায়গা দিয়েছে, উনান করেছি। বর্ষাকালে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়েও খাবার করতে হয়। পঞ্চায়েত থেকে তিরপল 4 পর একটা দিয়েছে, ওই উনুনে চাপা দিয়ে যাই, আবার এসে ছেয়ে রান্না করি। এরকম বেহাল অবস্থা কেন? আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত আমি শুভদীপের কাছ থেকে জানবো। শুভদীপ, এই ছবি তো সত্যি চোখে জল আনার মতোই। এই ছোট ছোট শিশুরা তারা ঠান্ডার মধ্যে বা রোদ ঝড় জল মাথায় করে এরকম বাইরে পড়াশোনা করে, 15টা বছর ধরেও সুরাহা হলো না, কেউ জানে না এমনটা তো নয়। হ্যাঁ, একেবারেই দেখো সোনিয়া, যে 15 বছর ধরে এই দুর্বিষহ অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি আরান্ডির মীর মহল্লা 510 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। যে অভিভাবকদের যেটা অভিযোগ, সারা বছর শীতকাল বা গ্রীষ্মকালে কোনো রকমে বাসবনে ত্রিপলে বসে কোনো রকমের পড়াশোনা খাওয়া দাওয়া সেটা চলছে, কিন্তু বর্ষাকালে আরো দুর্বিষহ অবস্থা হয়, কারণ ছাতা নিয়েই কিন্তু আইসিডিএস কর্মী থেকে সহায়িকাদের রান্না করতে হয়, এবং ওই বাসবনের পাশে দাঁড়িয়েই কিন্তু বাচ্চাদের পড়াশোনা
করাতে হয়। এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 120 জন বাচ্চা এই মুহূর্তে আসে এবং 28 জন গর্ভবতী মহিলাও কিন্তু এখান থেকে পুষ্টিকর খাবার নিয়ে আসে। যদিও পুষ্টিকর খাবার বিতরণের এই সেন্টারেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্না। বারবার তারা প্রশাসনকে জানিয়েছেন এবং অভিভাবকদের যেটা দাবি, গ্রামের মানুষ স্বেচ্ছায় জমি দিতে চেয়ে, ঘর তৈরির জন্য জমি দিতে চেয়ে প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বারবার সেটা প্রশাসনের স্তরে জানিয়েও কিন্তু তার কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। এই বিষয়ে একেবারে শুভদীপ, তুমি ঠিক যে কথা বলছিলে সেই বক্তব্যটা একটু দর্শকদের শোনাবো। আইসিডিএস কর্মীরা যারা রয়েছেন তারাও একই দাবি করছেন, প্রশাসনকে জানিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে সেন্টারের কষ্টটা খুবই আছে, প্রয়োজন রান্না করবার জায়গা আছে, সেন্টার করবার জায়গা নাই। বৃষ্টি হলেও কাদাতেও ছাতা খাটিয়ে খাটিয়ে রান্না। ছেলেরা যখন না বৃষ্টি হয় তখন দাঁড়িয়ে থাকে, বৃষ্টি হলে না হলে এখানে তিরপল কাটে বাঁশ গাছের তলায় বসে থাকে। না, এখানে সেন্টারের কোনো ঘর নাই, ভিজে ভিজেই খাবার নিতে হয়, যখন বৃষ্টি হয় ভিজে ভিজেই খাবার নিতে হয়। দ্রুত সমস্যা সুরাহার আশ্বাস পঞ্চায়েত সমিতির, কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় সমস্যা বলে দাবি পঞ্চায়েত কর্মাধ্যক্ষের। অলরেডি সব প্রায় প্রত্যেকটা জিপিতে আইসিডিএস কেন্দ্র ভিজিটে গেছি, আমি দেখেছি। আর বিশেষ করে যে শীতলপুরে যে সেন্টারটি আছে ওই সেন্টারের কোনো রুম নাই, সেটা আমি কর্মাধ্যক্ষ হওয়ার পর দেখেছি। এবং আমি অলরেডি এই আইএমডিপি ফান্ডের, ওটা যেহেতু মাইনরিটি এলাকা, আমি আইএমডিপি ফান্ডে ওটা মানে স্কিম করে আমি পাঠিয়েছি, কিন্তু অ্যাপ্রুভ আসেনি। আশা করছি খুব দ্রুততার সঙ্গে ওই আইসিডিএস সেন্টারটি নির্মাণ হয়ে যাবে।